সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত। নিহতদের বাড়ি নবাবগঞ্জ ও দোহারে। গাজা ইসরায়েলি সেনাবাহিনীর চলমান হামলা ১০ম মাসে প্রবেশ করেছে। এখন পর্যন্ত নিহত ৩৮,১৫৩ জন। ফ্রান্সে কট্টর ডানপন্থীদের পেছনে ফেলে শীর্ষে বাম জোট। ভারতের আসামে বন্যার মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। এদিকে ভারী বর্ষণে মুম্বাইয়ে ডুবেছে রাস্তাঘাট, বন্ধ স্কুল কলেজ। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এসব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা ঢাকার নবাবগঞ্জ ও দোহার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রবিবার বাংলাদেশ সময় সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আমিরাতের আজমান প্রদেশে একই কোম্পানিতে কাজ করতেন তারা। নিহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা গ্রামের শেখ ইব্রাহিমের ছেলে ইবাদুল ইসলাম, আব্দুল হাকিমের ছেলে রাশেদ, লুৎফুর রহমানের ছেলে রানা, শেখ ইরশাদের ছেলে রাজু ও দোহার উপজেলার মঞ্জুরের ছেলে হিরামিয়া। জানা গেছে আবুধাবি যাওয়ার পথে তাদের বহন করা গাড়িটি সাহামা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে মারা যান ৫ প্রবাসী বাংলাদেশি। সার্বিক বিষয়ে জানাতে বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। গাজা ইসরায়েলি সেনাবাহিনীর চলমান হামলা ১০ম মাসে প্রবেশ করেছে। এখন পর্যন্ত হামলায় অন্তত ৩৮,১৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২৪ ঘন্টায় মারা গেছেন ২৭ ফিলিস্তিনি। এদিন ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের শ্রম উপমন্ত্রী সহ ৪ জন নিহত হয়েছেন। একই দিন হামাসের পাল্টা হামলায় প্রাণ হারান এক ইসরায়েলি মেজর। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। যুদ্ধ পরিস্থিতিতে চরম দুর্দশার মধ্য দিয়েই 10টি দুর্বিষহ মাস কাটিয়ে দিল ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষজন। প্রাণভয়ে দিকবিদিক ছুটে চলা, অনাহার, অনিদ্রা, স্বজন হারানোর যন্ত্রণা, অপরিচ্ছন্ন পরিবেশ সহ সব মিলিয়ে বিপর্যয়ের চরম সীমানায় দাঁড়িয়ে গাজার বাসিন্দারা। মেরে নিঃশেষ করে দিলেও আমরা নিরুপায়। ইঁদুর, আবর্জনা আর লাশের স্তূপের মধ্যেই মাটি আঁকড়ে পড়ে থাকতে হবে। এটাই এখন ফিলিস্তিনিদের জীবন। রবিবারও অব্যাহত থাকে পুরো গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা। এদিন একটি স্কুলে হামলা চালিয়ে অন্তত 16 জনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য গাজার দেইর আল বালাহ শহরের কাছে একটি বাড়িতেও ইসরায়েলি বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটে। এছাড়া রাফা শহরের পূর্বে 3 জন হাতকড়া পরা ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়। এদিন ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের শ্রম উপমন্ত্রী সহ 4 জন নিহত হয়েছেন। একই দিন হামাসের পাল্টা হামলায় প্রাণ হারান এক ইসরায়েলি মেজর। এরই মধ্যে গাজা সিটি থেকে বেসামরিকদের সরে যেতে ইসরায়েল নতুন করে নির্দেশ দেওয়ার পর লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয়স্থলের সন্ধানে ঘুরছে পথে পথে। যুদ্ধ শুরুর পর 6 বার জায়গা বদলালাম। এবার কোথায় যাব কোনো ধারণাই নেই। আমার একটা 3তলা বাড়ি ছিল, শুনলাম সেটা নাকি ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে। আমার স্বামী সুজাইয়াতে আটকে আছে, দীর্ঘদিন হয় তার কোনো খোঁজ পাইনি। এদিকে নাম প্রকাশ না করার শর্তে হামাসের 2 কর্মকর্তা মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, ইসরায়েলের জবাবের অপেক্ষায় আছেন তারা। চলতি বছরের মে মাসে 3 ধাপের যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সৃষ্টি ঘটক, ৭১। হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির দাবি নিয়ে ইসরায়েলি সরকারের উপর চাপ প্রয়োগে আবার বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, মাইক ও ব্যানার হাতে কয়েকটি দলে ভাগ হয়ে বেশ কয়েকজন মন্ত্রী ও জোটের আইন প্রণেতাদের বাড়ির বাইরে বিক্ষোভ চালানো হয়। এসব বিক্ষোভকারীরা মন্ত্রীদের বাড়িঘর ভাঙচুর এবং রাস্তাঘাট বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এছাড়া পুলিশি বাধার আগেই তারা তেল আবিব ও জেরুজালেম হাইওয়েতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। ইসরায়েলের অন্তত 4টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে কমপক্ষে 60টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। কয়েক দফারে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েলের কয়েকটি এলাকা। ক্ষতিগ্রস্ত হয় বিরকাত রিশা সামরিক স্থাপনা। গাইডেড বোমা হামলায় নিহত হয় এক ইসরায়েলি সেনাও। আগুন লাগে স্থাপনার বিভিন্ন অংশে। আহত হয় আরও কয়েকজন সেনা। এছাড়া ইসরায়েলের মাউন্ট মেরন ঘাঁটিতেও সরাসরি আঘাত এনেছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। ধ্বংস হয়ে স্থাপনাটির বেশ কিছু অংশ। জবাবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে তেল আবিব।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জনগণের কল্যাণে ও দেশের উন্নয়নে কাজ করতে নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের সব প্রার্থী নির্বাচন কাজে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানান। বক্তৃতার শুরুতে খামেনি বলেছেন, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ইরানি জাতি তার প্রেসিডেন্ট নির্বাচন করেছে। খামেনি নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান মহান আল্লাহর উপর ভরসা রেখে সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট রাইসির পথে চলা অব্যাহত রাখার পরামর্শ দেন। এছাড়াও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC বলেছে, তারা নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিজয়ে দেশ, অঞ্চল ও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। একদিকে তিনি নিজ দেশের সব পক্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার ঘোষণা দিয়েছেন, অন্যদিকে পশ্চিমের সঙ্গেও সম্পর্ক স্থাপনের নীতি বাস্তবায়নেরও প্রত্যাশা ব্যক্ত করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, পেজেশকিয়ানকে ঘরে বাইরে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। ইরানের দ্বিতীয় দফার ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। সংস্কারপন্থী এই প্রার্থী প্রেসিডেন্ট হওয়ায় দেশটির অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিতে পরিবর্তনের সম্ভাবনা দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। নতুন এই প্রেসিডেন্টের সামনে সামাজিক ও অর্থনৈতিক বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে ইতিমধ্যে দেশের সব নাগরিকদের নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলার কথা ঘোষণা করেছেন তিনি। পেজেশকিয়ানের রাজনৈতিক ও নীতিগত অবস্থান ইব্রাহিম রাইসির বিপরীত। রাইসি ইরানের নারীদের সীমিত অধিকার তৈরি এবং পারমাণবিক চুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে বড় শক্তি হিসেবে কাজ করেছিলেন। তবে পেজেশকিয়ান শুনিয়েছেন অর্থনৈতিক সংকট এবং দমন নিপীড়নে ক্লান্ত ইরানি জনগণের সংস্কারের কথা, তবে সেটি বাস্তবায়ন করা তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশে বিদ্যমান কিছু কঠোর আইন, যেমন বাধ্যতামূলক পর্দা, হিজাবের মতো জিনিসগুলোকে নতুন প্রেসিডেন্ট ফিরিয়ে দিতে পারবেন কিনা তা সময় বলে দিবে। তবে তিনি একটি ব্যাপার পরিষ্কার করে বলেছেন যে তিনি সর্বোচ্চ নেতার দ্বারা নির্ধারিত কাঠামোর মধ্যেই থাকবেন। আন্তর্জাতিক অঙ্গনে পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের চ্যালেঞ্জের মুখে রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও এর মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে সামনে এগিয়ে যাওয়া হবে পেজেশকিয়ান নেতৃত্বাধীন ইরানের আরেক গুরুত্বপূর্ণ ইস্যু। এছাড়া ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস, হিজবুল্লাহ ও হুথিদের ইসরায়েল বিরোধী ভূমিকা কেমন হবে সে বিষয়টিও দেশটির নতুন নেতৃত্বকে বিবেচনায় রাখতে হবে। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ইরানের। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক এই সম্পর্ক পেজেশকিয়ানের শাসনামলে আরও জোরদার হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইব্রাহিম রাইসি আয়াতুল্লাহ আলী খামেনির খুবই অনুগত হিসেবে পরিচিত ছিলেন। খামেনির নির্দেশনা মেনে একই মতাদর্শ ধরে রেখে কাজ করে যাওয়া পেজেশকিয়ানের জন্য কঠিন হবে কিনা তাই এখন দেখার বিষয়। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ ডুবে গেছে। মেরামত করার সময় রবিবার হরমুজ প্রণালীর কাছে জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRNA জানিয়েছে, বন্দর আব্বাসের একটি ঘাটে মেরামত করার সময় ট্যাঙ্কে পানি প্রবেশ করে ভারসাম্য হারিয়ে ফেলে সাহান্দ নামের নৌবাহিনীর যুদ্ধ জাহাজটি। এরপর এটি ডুবে যায়, তবে পানি সেচে এর ভারসাম্য ফেরানোর চেষ্টা করা হচ্ছে। যুদ্ধ জাহাজটির ওজন ১৩০০ টন। জাহাজটি ভূমি থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে মিসাইল ছুটতে সক্ষম। এছাড়া অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারি, অত্যাধুনিক রাডার ও রাডার এড়ানোর সক্ষমতা দিয়ে সজ্জিত। ফ্রান্সের নির্বাচনে বামপন্থীদের জোট পার্লামেন্টের বেশিরভাগ আসনে জিতেছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট দ্বিতীয় অবস্থানে, আর উগ্র ডানপন্থী দল রয়েছে তৃতীয় অবস্থানে। মূলত ডানপন্থী দলটি নির্বাচনে জেতার আশা করলেও তারা নেমে গেছে তৃতীয় অবস্থানে। অন্যদিকে বামপন্থীদের জোট বেশিরভাগ আসনে জিতলেও সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনো দল। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি ব্যাপকভাবে এই নির্বাচনে জয়লাভ করবে বলে আশা করা হলেও এর পরিবর্তে তারা পরাজিত হয়েছে এবং তৃতীয় স্থানে নেমে গেছে। রবিবার রাতে বা সোমবার ভোরে ভোটের চূড়ান্ত ফলাফল জানা যাবে। রাশিয়ার অভ্যন্তরে একটি অস্ত্রগুদামে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় সামরিক শিল্প স্থাপনাটি আগুন ধরে যায়। ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রাশিয়ার
ভরোনেজ অঞ্চলে ৯,০০০ বর্গমিটার এলাকায় অস্ত্র গুদামে হামলা চালানো হয়েছে। ওই গুদামে ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, কামানের গোলা ও গুলি রাখা হয়েছিল। সেরগেভেকা গ্রামের কাছে গুদামটি কিয়েভ নিয়ন্ত্রিত ভূখণ্ড থেকে প্রায় ৮৫ মাইল দূরে অবস্থিত। অস্ত্র গুদামটিতে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে বলে জানানো হয়েছে। উরুগুয়েতে একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বয়স্ক নাগরিক এবং তাদের বেশিরভাগই নারী। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, উরুগুয়ের পূর্বাঞ্চলের ট্রেইনটা ওয়াইট্রেস শহরের ৬ কক্ষ বিশিষ্ট ভবনটিতে আগুন লেগে সেখানকার ১০ জন প্রবীণ বাসিন্দার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন নারী ও ২ জন পুরুষ। বিবৃতিতে আরও বলা হয়, অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নার্সিংহোমে প্রধান প্রবেশদ্বারটি বন্ধ দেখতে পান। বাসিন্দাদের মধ্যে ৭ জন ধোঁয়ায় নিঃশ্বাস আটকে ঘটনাস্থলে মারা যান। অন্য ৩ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারা কেউই বাঁচেননি। প্রায় এক যুগ পর কুয়েতে ২০ নম্বর গৃহকর্মী থেকে ১৮ নম্বর শোন প্রাইভেট সেক্টর ভিসায় পরিবর্তনের সুযোগ দিয়েছে কুয়েত সরকার। ১৪ জুলাই হতে ১২ সেপ্টেম্বরে এই সময়সীমার মধ্যে নির্দিষ্ট শর্ত মেনে ভিসা পরিবর্তন করতে পারবে কুয়েতে বাসায় কাজ করা গৃহকর্মীরা। পরিবর্তনের জন্য ৫০ কুয়েতি দিনার সরকারি ফি এবং প্রতি বছর আকামা নবায়নের সময় ১০ দিনার ফি দিতে হবে। শিগগিরই এই বিষয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিস্তারিত উল্লেখ করা হবে বলে জানানো হয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পৃথক ২ বন্দুকযুদ্ধের ঘটনায় দেশটির সেনাবাহিনীর ২ সদস্য সহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। জম্মু কাশ্মীরের কুলগ্রাম জেলায় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় প্রাণহানির এই ঘটনা ঘটে। কাশ্মীরের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কুলগ্রামের ২টি গ্রামে বিচ্ছিন্নতাবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে হয়েছে। এ সময় অভিজাত প্যারা কমান্ডার ১ সদস্য সহ ২ সৈন্য নিহত হন। এছাড়া নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ৮ বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়েছেন। ভারতের আসামে বন্যার মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। এরই মধ্যে ২৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ASDM জানিয়েছে, ১ মাস ধরে চলা প্রবল বর্ষণে বন্যা দেখা দিয়েছে। আসামে প্রাণহানির পাশাপাশি বাড়িঘর ধসে পড়া, রাস্তাঘাট বন্ধ এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাভাবিক জীবনে ফেরার জন্য সব ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। ব্রহ্মপুত্র সহ ৯টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। তবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, পানি ধীরে ধীরে কমছে। ASDM এর প্রতিবেদন অনুযায়ী বন্যায় ডুবে গেছে প্রায় ৩,৫০০ গ্রাম। যুক্তরাষ্ট্রের ১৩ কোটির বেশি মানুষ রেকর্ড ভাঙা তাপপ্রবাহের হুমকিতে পড়েছেন। দেশটির পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়া এই তাপপ্রবাহের কারণে তাপমাত্রা বিপজ্জনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই তাপ ও আর্দ্রতা মিলে প্যাসিফিক, নর্থ ওয়েস্ট, মিড আটলান্টিক এবং নর্থ ইস্ট অঞ্চলের তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করতে পারে। অরেগন অঙ্গরাজ্যের ইউজিন, পোর্টল্যান্ড এবং সালেম সহ বেশ কয়েকটি শহরে রেকর্ড ভাঙা তাপমাত্রা দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে আরও বেশি কিছু রেকর্ড ভেঙে যেতে পারে, যার ফলে কোটি কোটি মানুষকে শীতল কেন্দ্রগুলিতে আশ্রয় নিতে হবে। NWS শনিবার জানিয়েছে, দক্ষিণ পশ্চিমের বেশিরভাগ অংশে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শুক্রবার পর্যন্ত এই অবস্থা বজায় থাকতে পারে। আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন, সতর্ক বার্তাটি আপনার জন্যই। আপনার অগোচরে ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যেতে পারে যে কোনো সময়, এমনকি ঘটতে পারে অর্থ চুরির মতো ঘটনাও। সম্প্রতি ফিশিং SMS পাঠিয়ে অ্যাপল আইডি চুরির এমন ঘটনা শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমানটেক। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। আবারও নিরাপত্তা ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা। সারা বিশ্বে সব আইফোন ব্যবহারকারীর জন্য জরুরি নিরাপত্তা সতর্কতাও জারি করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমানটেক। সম্প্রতি ভুয়া মেসেজ পাঠিয়ে ব্যবহারকারীদের অ্যাপল আইডি চুরির ঘটনা শনাক্ত হয়। মেসেজের ভাষা ও লেখার ধরন অ্যাপলের পাঠানো মেসেজের মতো হওয়ায় অনেক আইফোন ব্যবহারকারী প্রতারণার শিকার হচ্ছেন। সিমানটেক বলছে, একদল সাইবার অপরাধী আইক্লাউডে সমস্যা দ্রুত সমাধানের কথা বলে লিঙ্ক সহ ভুয়া ফিশিং SMS পাঠাচ্ছে। লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে ক্যাপচা কোড দিয়ে আইক্লাউডে লগইন করতে গেলেই অ্যাপল আইডির তথ্য সংগ্রহ করে অপরাধীরা।
তবে এ ব্যাপারে অ্যাপলের সাপোর্ট পেজে বলা হয়েছে, নিরাপদ অ্যাকাউন্টের প্রলোভন দেখিয়ে অনেক সময় আইফোনের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা স্টোলেন ডিভাইস প্রোটেকশন সুবিধা বন্ধ রাখতে বলে সাইবার অপরাধীরা, যাতে তারা সহজেই বিভিন্ন ধরনের সাইবার হামলা করতে পারে। আসলে অ্যাপল কখনো এ ধরনের বার্তা পাঠায় না, আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশনও বন্ধ করতে বলে না। তানহা জুলিয়া, ৭১। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।